হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাইশা বিট্টু কবি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো একটা কিউট ইমোজি দেখতে পাচ্ছি, সবাইকে ওয়েলকাম। আবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা বায়োলজি ক্লাসে আসলাম এবং বায়োলজি ক্লাস নিয়ে কিছু প্রাইমারি লেভেলের কথাবার্তা বলে নিই। যেহেতু আমি আপনাদের বায়োলজি ক্লাস নিচ্ছি, আশা করছি যতটুকু সহজ করা যায় ততটুকু সহজ করেই আমরা পড়বো। এবং আমি আমার ক্লাসটিকে কয়েকটা ভাগে ভাগ করব এবং কয়েকটি পার্টে এই ক্লাসটি আপলোড হবে। তো আপনাদের সিকিউ এমসিকিউ সলভের ক্লাসটিও আলাদাভাবে আপলোড হবে। তো টিল দেন আমরা আগে চ্যাপ্টার বুঝে আসি। তো আমরা আজকে প্রথম অধ্যায় পড়ছি, যেটার নাম হচ্ছে জীবন পাঠ। আমরা যখন চিত্রটাকে দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রিন ব্যাকগ্রাউন্ডের উপরে বিভিন্ন ধরনের ভাইরাসের মতো জিনিসপাতি আছে, রাইট? তো দেখুন এখানে আমি চাইলে আপনাদের তুমিও বলতে পারি, তাই না? তো এখানে করোনা ভাইরাস আকৃতির একটা কিছু দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি। তো আমাদের কাছে এগুলো সবই পরিচিত, কেননা আমরা আমরা করোনার যুগে বিলং করেছি এবং আমরা মহামারী দেখেছি করোনা ভাইরাসকে। তো দেখুন এখানে গিয়ে প্রথমে যে লেখাগুলো আছে, এটা আমাদের জন্য পরীক্ষার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। তবে আপনি যদি জানতে চান, শিখতে চান, সেক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট। যেমন দেখুন, মানব সভ্যতা বিকাশের বর্তমান শতকে চ্যালেঞ্জ গুলো কি কি? খাদ্য উৎপাদন স্বাভাবিক, আমরা যখন জনসংখ্যা বৃদ্ধি নিয়ে কাজ করছি, দেখতে পাচ্ছি যে পৃথিবীতে ক্রমশ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো সেই অনুযায়ী খাদ্য উৎপাদন, তারপর বিভিন্ন ধরনের চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন অবশ্যই, কারণ প্রত্যেক দিন ডে বাই ডে আমাদের মেডিসিন নিয়ে যে কাজকর্ম সেটা এগিয়ে যাচ্ছে। এবং আমরা যে প্রতিকূল পরিবেশে বসবাস করছি, সেখানে আমাদের অস্তিত্বটা রক্ষা করাটাও ম্যান্ডেটরি হয়ে পড়ছে। তো এইসব কেসেসেই জীবন বিজ্ঞানের বা জীব বিজ্ঞানের ভূমিকাটা অপরিসীম। আমরা যারা বায়োলজি পড়তে পছন্দ করি তারা তো জানি যে বায়োলজি কতটা মজার সাবজেক্ট, এবং যারা বায়োলজি পড়তে পছন্দ করি না তাদের জন্য এই ক্লাসটা, আশা করছি আপনাদের ক্লাসটা পছন্দ হবে। তো এখানে আমরা জীববিজ্ঞান নিয়ে জানবো, বিজ্ঞানের ক্লাসিফিকেশন নিয়ে হালকা একটু ধারণা পাবো। তবে হ্যাঁ, জীববিজ্ঞান জিনিসটা কি এবং জীববিজ্ঞানের সার্থকতা নিয়ে আমরা পড়ব। এবং এই চ্যাপ্টারটা অনেক ইজি যদি আমরা একটু বুঝে পড়তে পারি। তো মুভিং টু দ্য নেক্সট, এখানে কিছু জিনিসপাতি দেওয়া আছে যে আপনি এটা জিস দেখতে পাচ্ছেন, আমরা কি কি পাবো বলে দিয়েছিলাম। বায়োলজি কনসেপ্ট দেখতে পাবো, বায়োলজি যে প্রধান শাখা এটা দেখতে পাবো, শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে পারবো যেটা আমরা ছোটবেলায় জেনেছি। তারপর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা নিয়ে জানতে পারবো। তারপর শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি নিয়ে জানতে পারবো, আমরা কিভাবে পদ্ধতিগুলো বর্ণনা করি। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, বর্ণ, প্রজাতি। তারপর দ্বিপদ নামকরণের কনসেপ্টটা নিয়ে জানতে পারবো, যেটা আমাদের ইন ফিউচার অনেক কাজে লাগবে। এবং বাস্তবে জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা তাড়াতাড়ি শুরু করতে পারি। তো এখানে অনেক কিছু বলা হয়েছে। বেসিক্যালি আমরা যেটা বুঝি, জীব জগৎকে আমরা কি দুইটা ভাগে ভাগ করতে পারি মোটামুটি, যে ভৌত বিজ্ঞান আর জীববিজ্ঞান। এই জিনিসটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। আপনারা আশা করি মাইন্ড করবেন না, আমি নিজেও বই দাগানো পছন্দ করি না, কিন্তু যেহেতু এটা একটা অনলাইন বুক, তাই আমরা এটা দাগাতেই পারি, এটাকে আমরা মুছে ফেলা যায়। তো এখানে অনেক কিছু লেখা আছে। যেমন পানি কি নিয়ে গঠিত হয়? এক অণু হাইড্রোজেন আর একটা অক্সিজেন, H2। আমার হাতের লেখা না বুঝলে আমি খুবই দুঃখিত। আশা করছি বোধগম্য ভাবেই লিখতে পারবো আমরা। H2 আর O2 মিলিয়ে H2O হয়। এটা তো আপনারা বিজ্ঞানের শিক্ষার্থী, আপনারা কেমিস্ট্রি আমার থেকেও ভালো পারেন আশা করছি। তাই এভাবে আমি লিখে দিচ্ছি H2O। একটু যদি মুছে পরিষ্কার করে লিখে দিই তাহলে হয়তো বা আপনারা একটু ভালো মতো বুঝতে পারবেন। আহ আমরা এখন লিখছি H2O। এটা কিন্তু সমতাকরণ বিধান, আপনারা জানেন, আপনারা আমার থেকেও ভালো পড়েন, অবশ্যই জানার কথা। তো এখানে এভাবে তেমন কিছু হয় না। যেমন কেমিস্ট্রিতে যেরকম ভাবে আমরা একদম অনুপাত অনুপাত করে করে আমরা বুঝতে পারি, কিন্তু বায়োলজির জিনিসটা আরো জটিল। মানব সভ্যতার বিকাশ কিংবা যে কোনো জৈব সত্তার বিকাশ, এটা আমাদের কাছে মনে হয় আরো জটিল। দেখুন এখানে একটা লাইন আছে যে জ্বরের সুনির্দিষ্ট সন্নিবেশে জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে যা তার জড় গাঠনিক উপাদানগুলোর মধ্যে ছিল না। তার মানে এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? পরীক্ষায় আসবে না, এটা বোঝার জন্য গুরুত্বপূর্ণ যে অনেক ধরনের জড় উপাদান দিয়ে আমাদের জীব দেহটা গঠিত হলেও অনেক সময় এমন বিচিত্র বিচিত্র জিনিস আমরা দেখতে পাই, যেখানে আমরা কি দেখতে পাই যে এই জড় গাঠনিক উপাদানগুলোর মধ্যে ওই জৈব বৈশিষ্ট্যগুলো ছিল না।
তো জীববিজ্ঞানের জনককে, তারপর হচ্ছে বা জীববিজ্ঞানের জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক, তারপর উদ্ভিদ বিজ্ঞানের জনক, প্রাণী বিজ্ঞানের জনক, এগুলো কিন্তু মানে অনেক ক্ষেত্রে আমরা দেখবো বিভিন্ন ধরনের বিষয়বলির মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের জনক অনেক কেসে আমরা কি দেখতে পাই, অ্যারিস্টটল। তার মধ্যে উদ্ভিদ বিজ্ঞানের জনক, যদি না আমি ভুল করে থাকি, সেটা হচ্ছে থিওফ্রাস্টাস। তো এটা একটু আপনারা জেনে রাখতে পারেন। জীববিজ্ঞান হচ্ছে বেশ প্রাচীন বিজ্ঞান, স্বাভাবিক সৃষ্টি নিয়ে কাজ যেহেতু, তার মধ্যে সেটা বেশ প্রাচীন। জীববিজ্ঞানকে ইংলিশে বায়োলজি বলে। আমরা সাধারণত এমনই একটা জাতি বা এমন একটা জেনারেশন, যে জেনারেশন হচ্ছে আমরা ইংলিশটা বেশি ধরতে পারি। তো বায়োলজি ওয়ার্ডটার ডেরিভেটিভ হচ্ছে বায়োস আর হচ্ছে লোগোস। বায়োস মানে হচ্ছে জীবন, আর লোগোস মানে হচ্ছে জ্ঞান। আপনি যে কোনো জায়গায় যদি লজিক বা লোগোস কথাটা পান, লোগো পান, তাহলে আপনি বুঝে যাবেন এটা হচ্ছে জ্ঞান। তার মানে জীবন সম্পর্কিত বিশেষ জ্ঞানই হচ্ছে জীববিজ্ঞান। তো অবশ্যই চিকিৎসা এবং কৃষি সংক্রান্ত বিষয়ে তো জীববিজ্ঞানের একটা ব্যাপক ভূমিকা। কারণ এটা বেসিক গড়ে উঠেছে কিভাবে, এই হচ্ছে জীববিজ্ঞানের মাধ্যমে। তো দেখো এখানে হচ্ছে কি বিভিন্ন দেশে আমাদের সভ্যতার ব্যাপার স্যাপার আছে। তো এগুলো আমাদের পরীক্ষার জন্য কিংবা আমাদের জানার জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না। আমরা যদি এগুলো জানতে চাই, তাহলে আমরা পরবর্তী পড়াগুলো জানতে পারবো না। জানতে পারবো না বলতে আমাদের মাথায় রাখতে একটু অসুবিধা। তো আমরা জীববিজ্ঞানে অনেক শাখা পাই, কিন্তু আমরা বেসিক্যালি একদম মোটা দাগে যেটা বুঝতে পারি, জীববিজ্ঞানকে আমরা দুইটা ক্লাসে ভাগ করতে পারি। সেটা কি কি? উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। তো এই রীতিটা এখনো হচ্ছে চালু আছে। যদিও জীববিজ্ঞান এতটাই বিস্তৃতি আছে, যেটাকে আমরা মাত্র দুটো শাখায় ব্যবহার করলে মানে আমরা কিছু বুঝতে পারবো না। স্বাভাবিক, এটা একটা বড় একটা ফাস্ট একটা সেকশন। আপনারা যখন হচ্ছে কলেজে পড়তে যাবেন, তখন দেখবেন উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের জন্য দুটো আলাদা বই, এবং সেখানে ভাস্ট টাইপের জিনিসপাতি আমরা দেখতে পাবো। তো দেখুন এখানে হচ্ছে এমন একটা প্রাণী আছে, বা এমন একটা প্রাণী না, আমি ওয়ার্ডিং এ ভুল করেছি, এমন একটা জীব আছে যেটা কি উদ্ভিদ না প্রাণীও না, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া। আবার ভাইরাসকে কি বলা হয়, ভাইরাসকে কি বলা হয় সেটা আপনারা হচ্ছে আমাকে ইউটিউবে কমেন্টে জানাবেন। আবার দেখুন হচ্ছে এখানে অনেক কিছু নিয়ে কথা বলা হয়েছে, তবে আমরা এত কিছুতে চাচ্ছি না। তো আমরা হচ্ছে জীববিজ্ঞানটাকে আমরা যখন পড়তে চাই, বা জ্ঞানের যে কোনো বিষয়কে আমরা যখন পড়তে চাই, তখন সেটাকে আমরা হচ্ছে ভৌত বা মৌলিক এবং ফলিত, মানে ভৌত বা ফলিত এই বিষয়ে ভাগ করে থাকি। আপনারা যদি একটু বড় ক্লাস কিংবা ভার্সিটি সম্পর্কে জেনে থাকেন, তখন দেখবেন কি আমরা কি পড়ি, ফিজিক্স সাবজেক্টটাও পড়ানো হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং অ্যাপ্লাইড ফিজিক্সও পড়ানো হয়, কেমিস্ট্রিও পড়ানো হয়, অ্যাপ্লাইড কেমিস্ট্রিও পড়ানো হয়। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এটা এটা কেন ফিজিক্স, শুধু ফিজিক্স সাবজেক্টটাতে হচ্ছে আমরা তত্ত্ব নিয়ে আলোচনা করে থাকি, আর অ্যাপ্লাইড ফিজিক্সে যেরকমটা ট্রিপলিতে হয় বা যে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলোতে হয়, সেখানে আমরা কি দেখতে পাই, পদার্থ বিজ্ঞান এবং গণিতের, ও গণিতেও তো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আছে, তো আমরা দেখতে পাই কি পদার্থ বিজ্ঞানের ব্যবহারিক দিক, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগছে। সেম গোস টু কেমিস্ট্রি। আপনি যখন হচ্ছে কেমিস্ট্রি পড়ছেন, তখন তাত্ত্বিক বিষয়গুলো পড়ছেন, আর যখন অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়ছেন, তখন ওই কেমিস্ট্রি ফলিত দিকগুলো পড়ছেন। ঠিক তেমনি আমাদের যাদের স্বপ্ন ডাক্তার হওয়া কিংবা সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা জীববিজ্ঞানের ব্যবহারিক দিকটা দেখতে পাচ্ছি, তাই না? আমার সাথে এগ্রি হলেও সেটা জানা। তো এখানে প্রত্যেকটা বিষয় আমরা যেটা নিয়ে জ্ঞান অর্জন করি না কেন, সেটাকে আমরা ভৌত এবং ফলিত দুই ভাগে ভাগ ভাগ করে থাকি। বায়োলজিও এটা ব্যতিক্রম না। তো আসলে এটা আমাদের জন্য হচ্ছে গিয়ে 5 স্টার। এখান থেকে এসএসসি তে প্রশ্ন আসি, সংজ্ঞা তো আসি, একটা না একটা তো আসি, কিছু না কিছু তো আসি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভৌত শাখা বলতে কি বোঝায়, ভৌত শাখা বলতে সেসব শাখা বোঝানো হয় যেখানে তার তাত্ত্বিক ভিত্তিক অনুসরণ করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়। মেইনলি তাত্ত্বিক ভিত্তি, মানে এটা বেস হচ্ছে তাত্ত্বিক, আর ফলিত হচ্ছে ব্যবহারিক দিক, যেটা প্রয়োগটাই বড়। তা আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যে কোনগুলো কোনগুলো আমাদের আসলেই লাগবে। তো ভৌত জীববিজ্ঞান নিয়ে কি পড়ানো হয় দেখুন তো। ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্ব বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। তাহলে কি কি জিনিস আছে, এখানে অনেকগুলো জিনিস আছে, আমরা এগুলো একটানে মুখস্থ করবো। অঙ্গ সংস্থান মানে কি, মরফোলজি। অঙ্গ সংস্থান মানে হচ্ছে মরফোলজি, মানে হচ্ছে কি মর্ফ নিয়ে যেসব জায়গায় হচ্ছে আমরা আলোচনা করে থাকি, সেটা হচ্ছে মরফোলজি, মর্ফ সংক্রান্ত জ্ঞান। যেমন হচ্ছে জীবের অঙ্গ সংস্থানিক বা দৈহিক বর্ণনা নিয়ে এখানে আলোচনা করা হয়। সাধারণত আমাদের হিউম্যান ব্রেন যেটা করে, যেটা হচ্ছে একদম শুরুর পড়া 1 নাম্বার পয়েন্টটা, এটা আমাদের সবারই মনে থাকে। তো আমরা মুখস্থ করে ফেলবো মরফোলজি মানে অঙ্গসংস্থান। এখন আমাকে বলতে পারেন আপু ইংলিশটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি। কারণ বলা যায় না, মাঝে মাঝে ইংলিশ টার্ম দিয়েও বাংলাতে কোয়েশ্চেন করে বসে। তো দেখুন এখানে হচ্ছে কি বলা হয়েছে, বাহ্যিক অঙ্গসংস্থানকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। বাহ্যিক অঙ্গসংস্থান মানে কি, আমার আমার চোখ, আমার কান, আমার নাক, এটা হচ্ছে কি এক্সটার্নাল মরফোলজি। এক্সটার্নাল মানে বহিঃসংস্থান, বহির। এক্সটার্নাল মানে হচ্ছে বহির বা বাইরের অঙ্গ নিয়ে আমরা যখন ডিসকাস করে থাকি, সেটা হচ্ছে কি
বহিঃ অঙ্গসংস্থান এবং দেহের অভ্যন্তরীণ, যেমন আমার পাকস্থলী কিংবা আমার যে কোনো জননাঙ্গ, জননাঙ্গ তো না, বিভিন্ন ধরনের গ্রন্থি, হরমোন, ভিতরের বডির ভিতরে যা যা হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে অঙ্গসংস্থান বা ইন্টারনাল মর্ফোলজি। ইন্টারনাল মানে কি অন্ত। শ্রেণী বিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, এটা আমাদের জন্য একটু জানা দরকার। কারণ কি বলুন তো, ট্যাক্সোনমি মানে হচ্ছে গিয়ে তোমার জীবের শ্রেণীবিন্যাস এবং রীতিনীতি নিয়ে আমরা যখন আলোচনা করছি, জীবের শ্রেণীবিন্যাস মানে তো আমি সব ক্লাসের শুরুতে বলে দিলাম কি কি, একটু রিক্যাপ করো তো মনে মনে। আমিও একটু রিক্যাপ করে নিই। তো ওই শ্রেণীবিন্যাস গুলোকে আমরা যেভাবে সাজাই, কোনটাকে আমরা জগতে ফেলবো, কোনটাকে পর্বতে ফেলবো, কোনটাকে শ্রেণীতে ফেলবো, কোনটাকে গোত্র গণ প্রজাতি, কোনটাতে কিসে ফেলবো, সেটাই হচ্ছে কি ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যার কাজ। তো যত ধরনের রীতিনীতি আছে, অবশ্যই আপনি দুনিয়াতে যে কোনো একটা কাজ করে যাবেন, সেটা একটা নিয়ম আছে না? তো ওই নিয়মটাই হচ্ছে গিয়ে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমিতে আলোচনা করা হচ্ছে। এখন আমাকে বলতে পারেন এটার জন্য এত কিছু মনে রাখার টিপস কি? টিপস হচ্ছে আপু, আপু বা ভাইয়া, আপনি হচ্ছে আপনার যখন ক্লাসটা করবেন তার সাথে সাথে একটা ছোট খাতা রাখবেন। খাতায় আপু যখন পড়াচ্ছি তখন ওয়ার্ড গুলোকে নোট করে নেবেন এবং ওয়ার্ড গুলোকে বারবার প্র্যাকটিস করবেন, যাতে করে আপনার ওয়ার্ড গুলো ভালো মতো মাথায় গেঁথে যায়। শারীরবিদ্যা বা ফিজিওলজি, আমরা প্ল্যান্ট ফিজিওলজি পড়ি, শারীরতত্ত্ব। শারীরতত্ত্ব মানে কি, যে কোনো উদ্ভিদ প্রাণীর যে কোনো ধরনের প্রাণ রাসায়নিক কার্যাবলী, কিংবা ধরেন তার বডিতে কিভাবে কাজ হচ্ছে, শরীরের ভিতরে কোনটা কিভাবে মেকানিজম, এগুলো সবই হচ্ছে গিয়ে ফিজিওলজির আন্ডারে পড়ে। আপনি বুঝতে পারছেন, লজি মানে কি জ্ঞান, আর ফিজিও, ফিজিও মানে কি শারীরিক। আমরা ফিজিক্যাল এডুকেশন এন্ড হেলথ করি না? তো ওটা কিন্তু শারীরিক শিক্ষা। তো এখানে ফিজিও মানে হচ্ছে শরীর, লজিক মানে হচ্ছে জ্ঞান। তো এখানে কি আছে, দেহের নানান অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী, বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক কার্যাবলী, যেমন কি কি জৈব রাসায়নিক কার্যাবলী, যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয়গুলো আলোচনা করা হয়। শ্বসন একটা শারীরবৃত্ত প্রক্রিয়া। রেচন মানে কি, শ্বসন মানে কি? শ্বসন মানে হচ্ছে আমরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে সেই অক্সিজেনটাকে আমরা বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া দ্বারা জারিত করে শক্তি উৎপাদন করি, তাই না? আমার সাথে না মিললেও কিন্তু কমেন্টে জানাবেন। রেচন মানে কি? রেচন মানে হচ্ছে আমরা যেটা খাই বা যেটা গ্রহণ করি, বর্জ্যের মাধ্যমে আমরা বিপাক প্রক্রিয়া উৎপন্ন বর্জ্য পদার্থটা বাইরে বের করে দিই, এটাই হচ্ছে রেচন প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ মানে কি? সবুজ উদ্ভিদ পাতার সাহায্যে কি করে, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে এবং অক্সিজেন উৎপন্ন করে, তাই না? সূর্যালোকের অক্সিজেন। তো এই শাখাগুলোতে আলোচনা করা হচ্ছে। এছাড়া কি হয়, জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ এই শাখায় পাওয়া যায়। হিস্টোলজি, হিস্টো মানে হচ্ছে টিস্যু, আর লজি মানে হচ্ছে জ্ঞান। তাহলে কি টিস্যু সম্পর্কিত জ্ঞান, হিস্টো মানে কিন্তু টিস্যু, তাহলে হিস্টোলজি মানে কি টিস্যু সম্পর্কিত জ্ঞান। এখন টিস্যুর মধ্যে কি কি আসবে? আমার কি এগুলো মুখস্থ করা লাগবে? গঠন বিন্যাস কার্যাবলী, গঠন বিন্যাস কার্যাবলী আমরা কিভাবে মুখস্থ করবো? না। আমি মনে করবো টিস্যু নিয়ে কাজ হয়, তার মানে কি টিস্যু দেখতে কেমন, টিস্যুর কাজ কি, টিস্যুর মধ্যে তো অবভিয়াসলি ক্লাসিফিকেশন আছে, আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো হোপফুলি। তো এখানে এগুলো আলোচনা করা হচ্ছে। এমব্রায়োলজি, এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ, আর লজি মানে হচ্ছে জ্ঞান, ভ্রূণ সম্পর্কিত জ্ঞান। ভ্রূণ কি শুধু আপনার আমার একার হয়? না তো, ভ্রূণ তো হচ্ছে কি যে কোনো উদ্ভিদ প্রাণীরই হইতে পারে। তো দেখা যাচ্ছে কি এখানে জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি। আপনি যদি একটু খেয়াল করে থাকেন, দেখবেন যে প্রজননের কারণে মিলনের ফলে আমরা কি পাচ্ছি, একটা জনন কোষ পাচ্ছি না, জাইগোট পাচ্ছি। ওই যে জাইগোটটা যে আমরা পাইলাম, এখন আমার কথা হচ্ছে জনন কোষটা কার? শুধু কি একটা মানুষের না? আমাদের মানুষদের ক্ষেত্রে কি হয়, একটা কোন লিঙ্গ থেকে একটা জনন কোষ পায়, আর স্ত্রী লিঙ্গ থেকে আর স্ত্রী কোষ পায়, স্ত্রী জনন কোষ পায়। মানে কি বলেন তো? একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু যখন মিলিত হয়, তখন সেটা কি হয়, নিষিক্ত হয়ে জাইগোট হয়। তো এটার পরের প্রসেস হচ্ছে এইটা। তাহলে কি হয়, নিষিক্ত জাইগোট থেকে আমরা কি পাই, একটা ভ্রূণ পাই। ছোট্ট একটা ভ্রূণ, যেভাবে আমরা দুনিয়াতে এসেছি। তারপর সেটা সৃষ্টি হয়, তারপর সেটার আবার গঠন হয়। গঠন থেকে এটা আবার পরিস্ফুটন হয়, পরিস্ফুটন মানে কি, ওটা আবার বিল্ড আপ হয়, ওটার আবার বিকাশ হয়। এটা নিয়ে আলোচনা এই শাখার প্রধান বিষয়। কোষবিদ্যা, সাইট মানে হচ্ছে কি কোষ। আপনি যেমন নাম শুনে থাকবেন হিমোসাইট, লিম্ফোসাইট। সাইট মানে হচ্ছে কি কোষ। তো সাইটোলজি মানে হচ্ছে কোষ সম্পর্কিত বিদ্যা বা কোষবিদ্যা। জীবদেহের কোষের গঠন, আপনি এখন আপনি জানেন সাইটোলজি মানে কোষবিদ্যা, আপনি কি এখন গুছিয়ে লিখতে পারবেন না যে কোষবিদ্যা মানে কি? কোষবিদ্যা মানে হচ্ছে কোষের গঠন, কোষের ক্লাসিফিকেশন, কাজ বা কোষের বিভাজন। আমরা তো কোষের বিভাজন নিয়ে ক্লাস 8-এ পড়েছি খুব সম্ভবত, আমার যতদূর মনে পড়ে। তো এগুলো নিয়ে আলোচনা করা যায়। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, জেনেটিক্সে কি নিয়ে পড়ানো হয়? আমাদের জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়।
বিবর্তনবিদ্যা বা ইভলিউশন, পৃথিবীতে প্রাণের বিকাশ ইভলিউশন, জীবের বিবর্তন ইভলিউশন, ক্রমবিকাশের তথ্যসমূহের আলোচনা। যেমন একটা তত্ত্ব প্রচলিত আছে যে বানর থেকে আমরা তৈরি হয়েছি না, এরকম যারা একটু আমরা জুরাসিক ওয়ার্ল্ড বা হচ্ছে গিয়ে ডাইনোসর টাইপের জিনিসপাতি নিয়ে একটু রিসার্চ করি, কিংবা পৃথিবীর আদি নিয়ে আমাদের যাদের ইন্টারেস্ট, আমরা কিন্তু ইভ্যালুয়েশন নিয়ে জানি, তাই না? তো এখানে হচ্ছে গিয়ে পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের ক্রমবিবর্তন, আপনাদের এগুলো একটু মনে রাখতে হবে ফর এমসিকিউস এন্ড জ্ঞানমূলক, তাই না? এগুলো তো এসে পড়ে। ইকো মানে হচ্ছে পরিবেশ বা বাস্তুতন্ত্র, আর ইকোলজি মানে হচ্ছে বাস্তুতন্ত্র সম্পর্কিত বিজ্ঞান। তাহলে দেখুন এখানে প্রকৃতি প্রাকৃতিক পরিবেশের সাথে কার সম্পর্ক? জীবের আন্তঃসম্পর্ক, পরিবেশের সাথে কিভাবে জীব হচ্ছে কোরিলেট করে থাকে, এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। আমার এই নোংরা স্লাইড দেখে কেউ রাগ করবেন না, আশা করছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এটা করছি। এন্ড্রোকাইন আমরা এতটুকু করবো। এন্ড্রোকাইন মানে হচ্ছে হরমোন। আপনি যখন হচ্ছে কি এন্ড্রোকাইনোলজিস্ট কে দেখা যেতে যাচ্ছেন, আপনার শরীরের কোনো একটা প্রবলেম, আপনার কোনো একটা হরমোনের সমস্যা, আপনার থাইরয়েডের সমস্যা বা যে কোনো ধরনের সমস্যাতে যখন আপনি হচ্ছে কি এন্ড্রোকাইনোলজিস্টের কাছে যাচ্ছেন, আপনি যখন শুনবেন যে এন্ড্রোকাইনোলজিস্ট আপনার ডাক্তার যিনি, তিনি একজন এন্ড্রোকাইনোলজিস্ট, তার মানে আপনাকে বুঝে নিতে হবে তিনি হরমোন বিশেষজ্ঞ। তো জীব দেহে আমাদের হরমোনটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা মেয়েরা, আমরা ছেলেরা সবাই জানি মোটামুটি। তো এই কার্যকারিতা বিষয়ক আলোচনা এটার প্রধান বিষয়। এখানে একটা ওয়ার্ড আছে বায়োজিওগ্রাফি। বায়ো মানে হচ্ছে জীব, এটা তো আপনারা জানেন। জিওগ্রাফি মানে ভূগোল, তার মানে জীব ভূগোল। এই শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমানায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। মানে কি? যেমন ধরেন অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু ফেমাস, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেমাস অ্যানিমাল আছে, এবং সবাই তো সব জায়গায় বিলং করে না। শ্বেতবাঘ তো আমাদের দেশে পাওয়া যায় না, ঠিক তেমনি রয়্যাল বেঙ্গল টাইগার তো পৃথিবীর সব জায়গায় অ্যাভেলেবল না। তো ঠিক তেমনই তাদের জীবনযাত্রা এবং তারা কিভাবে খাপ খাইয়ে বেঁচে থাকে, এটা নিয়েও আলোচনা করা হচ্ছে। তো এটা কি? জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিন্যাস সম্পর্কিত ফলিত জীববিজ্ঞান, অ্যাপ্লাইড বায়োলজি, যেটা হচ্ছে গিয়ে এই যে আমরা যে উপরে এই যে এই তত্ত্বগুলো পড়লাম, এই যে এইখানে যেগুলো পড়লাম, এই তত্ত্বগুলারই কাজ হচ্ছে গিয়ে এখানে হবে। এটারই ফলিত মানে অ্যাপ্লাইড দিক, মানে এই তত্ত্বগুলোকে কাজে লাগিয়ে যা যা পাচ্ছি আমরা, এগুলো সব এখানে দেওয়া আছে। এটা একটু লেস ইম্পর্টেন্ট, এটা 3 স্টার, এখান থেকে একটু কম দেয়, তাও তবুও মাঝে মাঝে ইংলিশ টার্ম দিয়ে দিয়ে দেয়। আর এটা হচ্ছে গিয়ে এমসিকিউ এবং জ্ঞানের জন্য খুব ইম্পর্টেন্ট একই সাথে। এখন আমরা এইগুলো একটু এক্সপ্লেন করবো। যেমন হচ্ছে এটা দেখুন, মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ। ফিশারিজ কিন্তু বাংলাদেশের জন্য একটা হট কেক টাইপের সাবজেক্ট। বাংলাদেশে কৃষি করছে 9টার মতো ইউনিভার্সিটি আছে, এবং প্রত্যেকটাতেই খুব সম্ভবত ফিশারিজ আছে। এবং ফিশারিজ কিন্তু খুবই ভালো একটা সাবজেক্ট, বাংলাদেশের মতো দেশগুলোতে বিশেষত ফিশারিজ এর প্রসপেক্টাস অনেক হাই। তো এখানে দেখুন কি কি নিয়ে কথা বলা হচ্ছে: মাছ, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ, সবকিছু নিয়ে কথা হচ্ছে। মানে মাছ আপনি কিভাবে প্রডিউস করবেন, প্রজনন কেন্দ্র আছে আমাদের হালদাতে একটা, রুই মাছের প্রজনন কেন্দ্র, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ, সবকিছু নিয়ে এখানে আলোচনা হচ্ছে। বায়োস্ট্যাটিস্টিক্স, আপনি এটাকে ভাঙুন। বায়ো মানে হচ্ছে জীব, স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে পরিসংখ্যান। তাহলে কি বলা হচ্ছে? জীব পরিসংখ্যান বিদ্যা, মানে হচ্ছে জীব পরিসংখ্যান সম্পর্কিত বিদ্যা। এটা তেমন মজার জিনিস, কারণ আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনে সার্ভে করা হলো যে কয়টা বাঘ আছে, কয়টা সিংহ আছে, কয়টা হরিণ আছে, এটাই হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা। এটা কাউন্ট করা হয় কেন? আপনার বোঝার জন্য যে প্রজনন ক্ষমতাকে আগে থেকে কমলো কিনা, বা হচ্ছে গিয়ে আগের থেকে সংখ্যা কেন কমছে, এগুলো নিয়ে রিসার্চ করার জন্য, যাতে রিসার্চারদের সুবিধা হয়, সুবিধা। প্যারাসাইটোলজি, এটাকে আমরা ভাঙি, এই পর্যন্ত ভাঙে দেখি। প্যারাসাইট, প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী, লজি মানে হচ্ছে বিদ্যা, প্যারাসাইটোলজি মানে হচ্ছে পরজীবী বিদ্যা। পরজীবী কি কি বলেন তো? ভাইরাস, ভাইরাস, তারপর হচ্ছে পরজীবীর জীবন কিভাবে চলছে, এবং পরজীবী দিয়ে যে রোগ তৈরি হচ্ছে সেটা সম্পর্কিত সায়েন্স। জীবাশ্ম বিজ্ঞান, প্যালেন্টোলজি, জীবাশ্ম মানে হচ্ছে প্যালেন্টো, ওখান থেকে লজি, প্যালেন্টোলজি মানে হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। এগুলো মুখস্থ করার কোনো শর্টকাট ট্রিক্স নেই, আপনারা লিখে লিখে প্র্যাকটিস করলে আমার মতো মনে রাখতে পারবেন। যেমন হচ্ছে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিদ্যা, এটা হচ্ছে কি প্যালেন্টোলজি। এন্টোমোলজি, এন্টোমো মানে হচ্ছে এন্টোমো, আমরা কিন্তু এগুলো হচ্ছে গিয়ে পুরাটা ওয়ার্ড একসাথে দেখা নেই। যেমন প্যারাসাইটে কিন্তু শেষে একটা ই আছে, কিন্তু যখনই আপনি গ্রিক অর্থে বা হচ্ছে কি কখনো হচ্ছে লজি দিয়ে কোনো একটা ওয়ার্ড লিখতে যাবেন, তখন দেখবেন প্যারাসাইট আর লজি একসাথে একত্রিত হয়ে সাইটও হয়ে যাচ্ছে। ঠিক তেমনই এরকমই এন্টোমোলজি মানে হচ্ছে কীট তত্ত্ব। কীট তত্ত্ব দিয়েও কিন্তু অনেকে দেখা যায় জিওলজিতে মাস্টার্স মানে অনার্স মাস্টার্স করে কীট তত্ত্বের উপর পিএইচডি করে অনেকে আছে, এরকম দেখা যায়। কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি নিয়ে যেসব সায়েন্স।
মাইক্রোবায়োলজি, এটা তো আমরা যারা বায়োলজি পছন্দ করি, বায়োলজিতে হটকেট সাবজেক্ট এবং অনেক প্রিয় সাবজেক্ট, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মাসি আপনাদের অনেকেরই পড়ার ইচ্ছা। তো মাইক্রোবায়োলজি কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিদ্যা। মানে কি? মানে যত ধরনের, যেটা আমরা হচ্ছে খালি চোখে দেখতে পাই না, এ বাদে যা যা আছে, মানে যেটা আমরা খালি চোখে দেখতে পাই ও বাদে যা যা আছে সবগুলাই কিন্তু হচ্ছে কি এই মাইক্রোবায়োলজির অন্তর্ভুক্ত। এরপর তো আছে কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার। এগ্রিকালচারও কিন্তু বাংলাদেশে একটা হট সাবজেক্ট, হট টপিক সাবজেক্ট, আপনারা আশা করি জানেন। তো এটা কি? কৃষি বিষয়ক বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান আমাদের সবারই স্বপ্নের জায়গা, স্বপ্নের মেডিকেল। আমরা যারা ডাক্তারি পড়তে চাই তাদের জন্য তো আরো স্বপ্নের জিনিস, তাই না? চিকিৎসা বিজ্ঞান মানে হচ্ছে কি মেডিকেল সায়েন্স, এখানে কি হয়? মানুষদের নিয়ে কাজ হয়। আবার যারা দেখবেন হচ্ছে ভেটেরিনারি নিয়ে পড়ে, তারা কি করে? পশু প্রাণীদের হচ্ছে গিয়ে চিকিৎসা নিয়ে, রোগ নিয়ে, তত্ত্ব নিয়ে তারা চিন্তা ভাবনা করেন। ও, আর একটা সাবজেক্টের কথা বলতে তো ভুলেই গিয়েছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা যারা বায়োলজি পছন্দ করি তাদের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু অনেক মজার, যে আমরা বায়োলজিটাকে ভবিষ্যতে কি কি কাজে লাগাতে পারবো, এটার একটা গ্লিমস আপনারা দেখে যাচ্ছেন। তো দেখুন এখানে কি বলা হয়েছে, জিন প্রযুক্তি, মানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিদ্যা। এখন আমাকে বলেন, জিন প্রযুক্তির মধ্যে কি কি আসে? জিন, ডিএনএ, আরএনএ। তারপর আপনারা অনেক ধরনের পড়াশোনা পাবেন ইন্টারমিডিয়েটে উঠে, যেমন হচ্ছে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, তারপর হচ্ছে আমরা কোলন করে একটা জিনিস বানাচ্ছি। আপনারা আমাকে একটা কমেন্টে উত্তর দিয়েন তো, 1996 সালের দিকে একটা ভেড়া তৈরি করা হয়েছিল, মানে হচ্ছে তারা এমন একটা অস্ট্রেলিয়াতে এমন একটা ভেড়া তৈরি করা হয়েছে, করতে চাওয়া হয়েছিল যেটাতে হচ্ছে গিয়ে দুধও বেশি দিবে, মাংসও বেশি হবে। তো এরকম তো হচ্ছে গিয়ে আল্লাহর সৃষ্টি ছাড়া, মানে হচ্ছে মানে মনুষ্য সৃষ্টি দিয়ে তো পসিবল না। তো তখন কি করা হলো, একটা ভেড়ার থেকে হচ্ছে গিয়ে যার মাংস বেশি তার থেকে একটু নেওয়া হলো জিন, আর আরেকজন যে দুধ দেয় হলো তার থেকে একটু জিন নেওয়া হলো, নিয়ে কৃত্রিম উপায়ে তাকে হচ্ছে কোলন করে তৈরি করা হলো। কোলন তো না, মানে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হিসেবে তৈরি করা হলো। তো আপনারা আমাকে একটু উত্তর দিবেন যে সেই ভেড়াটার নাম কি? কমেন্ট সেকশনে জানি। বায়োকেমিস্ট্রি, বায়োলজি এবং কেমিস্ট্রির অপূর্ব কম্বিনেশন। আমরা যারা বায়োলজি পছন্দ করি তারা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে কেমিস্ট্রিও পছন্দ করি, তাই না? তো বায়োকেমিস্ট্রিও একটা হট সাবজেক্ট বাংলাদেশে। প্রাণ রসায়ন, জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। এনভায়রনমেন্টাল সায়েন্স, এটাও হচ্ছে অনেকেরই ফেভারিট সাবজেক্ট, পরিবেশ বিজ্ঞান, পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। সমুদ্র বিজ্ঞান, মেরিন বায়োলজি, আমার তো এই ওয়ার্ডটা শুনলেই ভালো লাগে। ছোটবেলায় আমি হচ্ছে মেরিন সায়েন্স নিয়ে আমি পড়ার একটা ইচ্ছে ছিল, কারণ হচ্ছে কি সমুদ্র জিনিসটাই তো অনেক সুন্দর। আর সমুদ্রের তলদেশ যে বিচিত্র ব্যাপার স্যাপার আছে, আমরা বিভিন্ন ধরনের কোরালস দেখতে পাই, বিভিন্ন মাছ দেখতে পাই কালারফুল। তো এটার জন্য সমুদ্র বিজ্ঞানও অনেকে ফেভারিট। তো সামুদ্রিক জীববিজ্ঞান নিয়েও পড়া যায়। ফরেস্ট্রি, বনায়ন বা বনবিজ্ঞান, বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। আপনারা এগুলো দেখেই হচ্ছে বুঝে যাবেন যে বায়োলজি থেকে পড়াশোনা করে আপনারা কোন কোন সাবজেক্ট যেতে পারবেন। এগুলো কিন্তু সবই বায়োলজি ওরিয়েন্টেড সাবজেক্ট। জিন, জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি। এখানে আমাদের দেশে বায়োটেকনোলজি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে চালু আছে, যেমন খুব সম্ভবত ব্র্যাকে আছে। তো এখানে দেখুন, মানব এবং পরিবেশের কল্যাণে জীব প্রযুক্তি ব্যবহারের সম্পর্কিত বিজ্ঞান। বুঝে গেছেন। ফার্মাসি, ফার্মাসি তো বাংলাদেশের একটা মানে খুবই ডিমান্ডেড সাবজেক্ট। তো ফার্মাসি মানে হচ্ছে ঔষধ শিল্প ও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করা। বন প্রাণীবিদ্যা, ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান। বায়ো ইনফরমেটিক্স, এইটা হচ্ছে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে একটা ইউনিভার্সিটি দিয়ে আছে, সেটা হচ্ছে কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তো দেখুন এখানে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, যেমন ক্যান্সার নিয়ে হচ্ছে কি আলোচনা করা হয়, বা বিভিন্ন ধরনের আপনি যন্ত্রপাতি বানাবেন সেটা কিভাবে প্রোগ্রামিং কোডিং করবেন, ওটাও একটা বিষয় আছে। আর বাংলাদেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতেও বিআইই বা বায়ো ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিংটা আছে। তো দেখুন নিচের চিত্রগুলো দেখে জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত তার তালিকা তৈরি করে সাহিত্য উপস্থাপন করুন। তো এটা একটা ফিশ দেখা যাচ্ছে, এটা একটা মাকড়সা দেখা যাচ্ছে, এটা ওয়াইল্ড লাইফ দেখা যাচ্ছে, এটা এগ্রিকালচার দেখা যাচ্ছে, এটা হিস্টোলজি, আর এখানে কি হচ্ছে মৎস্য নিয়ে কাজ হচ্ছে, ফিশারিজ। আপনারা এগুলো সলভ করবেন। ওকে। তো এখানে হচ্ছে কয়েকটা সাময়িকী দিয়ে বিভিন্ন ধরনের কাটিং পেপার টেপার, এগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য চলবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি উদ্ভিদ কয় লক্ষ আমরা ডিসকভার করতে পেরেছি, প্রায় 4 লক্ষ। আর প্রাণী কয় লক্ষ ডিসকভার করতে পেরেছি, প্রায় 13 লক্ষ। তো এখানে হচ্ছে কি এই সংখ্যাটা কিন্তু মোটামুটি চূড়ান্ত না, কেননা প্রায় প্রতিদিনই আরো নতুন নতুন প্রজাতির বর্ণনা যুক্ত হচ্ছে। অনুমান করা হয় ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে সেটা দাঁড়াবে কততে, প্রায় 1 কোটিতে। ডাক্তার জন্য আমি খুবই দুঃখিত। একটা মিনিট।
তো প্রায় ১ কোটিতে দাঁড়াবে। এটা তো বোঝাই যাচ্ছে পৃথিবীতে এমনিতেই আমরা কয় কোটি মানুষ? ৭০০ কোটি মনে হয়। তো সেখানে হচ্ছে প্রায় ১ কোটিতে উদ্ভিদ প্রাণী দাঁড়ানোর কথা। এমন, এমন জীব আছে যেটাকে আমরা দেখতে পাই না। এমন, এমন প্রায় উদ্ভিদ প্রাণী আছে যেগুলো আমাদের পা দিয়ে মারিয়ে গেলেও তাদেরকে হচ্ছে মেরে ফেলতে পারি না। অনেক, অনেক জীব আছে যাদেরকে আমরা কেটে ফেললেও তারা নতুন করে গজায়, যেমন হচ্ছে কি হাইড্রা না? তো জানা, বোঝা, শেখার সুবিধার জন্য আমাদেরকে এতগুলো মানে এতগুলো ক্রিয়েশনস অলমাইটির, তো সেগুলোকে আমাদের সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোটা খুব দরকার। জীবজগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য আগে থেকেই প্রকৃতিবিদগণ অনুভব করেছিলেন। সেই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের একটা স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে। আমি সেটা বলে ফেলেছি, তাই না? ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা মানে হচ্ছে কি, এই বিশৃঙ্খলায় পরিপূর্ণ পৃথিবীতে সুশৃঙ্খল ভাবে উদ্ভিদ এবং প্রাণীকে বিন্যস্ত করার নিরিখে যে একটা স্বতন্ত্র শাখা, সেটাকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস বিজ্ঞান। তো শ্রেণীবিন্যাসের লক্ষ্য তো মূলত একটাই, আমি কি বললাম, একটু আগেই বললাম, যে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজে, অল্প পরিশ্রমে এবং অল্প সময় সঠিকভাবে জানা। শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। 6-7 আমরা এই নামটা অনেক পড়েছি না, ক্যারোলাস লিনিয়াস। আমরা এই চ্যাপ্টার পুরো ক্যারোলাস লিনিয়াসের অ্যানাটমি পড়ে ফেলবো সেটা কথা। কত সালে উনি আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করলেন? 1735 সালে। এগুলো হচ্ছে একটু পিচ্ছি ক্লাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন বলি, মানে আমরা যখন হচ্ছে একটু বড় ক্লাসে যাই তখন দেখা যায় অনেক ইনফরমেশন থাকার কারণে এই ধরনের ইনফরমেশন গুলো মানে তেমন একটা আসে না। কিন্তু আমরা যেহেতু একটু ছোট ক্লাসে পড়ি, ছোট পাবো আমরা, তাই হচ্ছে আমাদের আমাদের ক্লাসের জন্য হচ্ছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। ফার্স্ট ইয়ারে মেডিকেলে অ্যানাটমি পড়া লাগে না। বিশেষ করে উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাসে তার অনেক আগ্রহ ছিল। তো তিনি প্রথম কি করলেন, জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করলেন। অসংখ্য নমুনা জীবের পর্যবেক্ষণ করে তিনি জীববিজ্ঞানকে দুটো ভাগে ভাগ করলেন। সেটা কি, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। আপু বলছে কিনা? অবশ্যই বলছে। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে তোমার ক্ষতে দিয়ে দেয় মাঝে মাঝে, বুঝলা? আমরা যখন হচ্ছে পরের বার ইনশাল্লাহ কোয়েশ্চেন সলভ করব, তখন হচ্ছে আমরা ইনশাল্লাহ তখন হচ্ছে আমরা কি করব, আমরা দেখবো যে কি কোথা থেকে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে প্রশ্ন এসে পড়তেছে। তো এটা আপুকে যদি তুমি জিজ্ঞেস করো যে আপু এটা আমরা কিভাবে লিখতে পারি, তাহলে আপু বলবো যে এটা পয়েন্টে নিয়ে আসি আমরা। 1 নম্বর পয়েন্ট কি হবে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, প্রতিটি জীবের দল এবং উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা। মানে কি, যেমন হচ্ছে আমরা আমরা কোন কোন পর্বে প্রাণী, আমরা কর্ডাটা, আমাদের কর্ডেট বা মেরুদণ্ড আছে, তাই না? আমাদের কর্ডেটটা পরবর্তীতে কিসে রূপান্তরিত হয়, ব্যাকবোনে রূপান্তরিত হয় বা মেরুদণ্ডে রূপান্তরিত হয়। কিন্তু কর্ডারের মধ্যে আমরা কি ম্যামলস মানে স্তন্যপায়ী। মানে কি, আমরা হচ্ছে গিয়ে মায়ের দুধ খেয়ে বড় হই এবং আমাদের গায়ে লোম থাকে, নখ থাকে। আমরা নখের অধিকারী, আমাদের 4 পায়ে, আমরা হচ্ছে 2 পায়ে হাঁটি, আমাদের 2টা হাত আছে। তারপর আমাদের তো আরো ডিফারেন্ট বৈশিষ্ট্য আছে না? তো আমরা দল এবং উপদল উভয় সম্পর্কে ধারণা লাভ করতে পারি শ্রেণীবিন্যাসের মাধ্যমে। নেক্সট পয়েন্ট হচ্ছে জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষিত করা। মানে হচ্ছে জীবজগতে তো বিভিন্ন ধরনের ভিন্নতা আছে, তাই না? আমার একটা বিড়ালের মধ্যে তো যথেষ্ট পার্থক্য আছে, তো সেইটার দিকে আলোকপাত করে আমরা আহরিত জ্ঞানটাকে সঠিকভাবে সংরক্ষণ করতে পারছি। পূর্ণাঙ্গ জ্ঞানকে আমরা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। মানে হচ্ছে পুরো যে জ্ঞানটা আমরা পাচ্ছি সেটাকে আমরা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি এবং প্রতিটি জীবকে আমরা হচ্ছে কি শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থাটা করছি। সর্বোপরি কি করছি, জীব জগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদেরকে সংরক্ষণ করার চেষ্টা করছি। মানে হচ্ছে ইন ওভারঅল আপনি যদি পয়েন্ট করে লেখেন তাহলে হলো কি, তাহলে জিনিসটা টোটাল কনসেপ্টটা সুন্দর মতো চলে আসলো। তো আমরা যেটা বুঝতে পারতেছি, জীবজগতের কে সুষ্ঠুভাবে চেনার জন্য, দল উপদল সম্পর্কে ধারণা পাওয়ার জন্য, সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করার জন্য এবং উপস্থাপন করার জন্য, এই কয়েকটা কেসের জন্যই আমরা শ্রেণীবিন্যাসটাকে ইউজ করছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন জীবজগৎ, আমরা এইটা একটু বুঝি, এই চার্টটা একটু বুঝি। এই পুরো পুরো জীবজগৎটাকে কত ভাগে ভাগ করা হয়েছে, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। সবসময় মনে রাখবেন, এটা এই দুটো হচ্ছে সুপার কিংডম, মানে হচ্ছে এরা রাজার রাজা আর কি। রাজ্য তো রাজ্য, তার থেকে আরো বড় রাজ্য, মানে বসের বস আর কি। তো প্রোক্যারিওটা, প্রো ওয়ার্ডটা আপনি যেখানে যেখানে পাবেন সবটাকে জেনে রাখবেন। প্রো শব্দটার উত্তর হচ্ছে কি, নতুন। আর ক্যারিওট মানে কিন্তু হচ্ছে, মানে কি বলবো, এটাকে কিভাবে বুঝাবো, ওটা হচ্ছে কি আপনার
নতুনও না, প্রো মানে বুঝাবো যেটা অপরিপক্ক। আর হচ্ছে ক্যারিওট মানে হচ্ছে কোষী বা কোষ নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেইটা। আর ইউক্যারিওট, ইউক্যারিওট মানে হচ্ছে গিয়ে আছে এমন কিছু একটা উপস্থিত বা আছে এরকম কিছু একটা। ক্যারিওট মানে, সরি আমি একটা জিনিস ভুল বলেছি, ক্যারিওকাইনেসিস আমরা যখন পড়ি তখন সেটাকে বলে কি নিউক্লিয়াসের বিভাজন। মানে প্রোক্যারিওট মানে হচ্ছে অপরিপক্ক নিউক্লিয়াস বিশিষ্ট চারা। ওটা যখন একটা সাবজেক্ট একটা ওয়ার্ডের মধ্যে থাকবে, ওটা বা লাস্টে যদি টা থাকে তাহলে আমরা বুঝবো জার, মানে হচ্ছে যার নিউক্লিয়াস অপরিপক্ক। ইউ মানে হচ্ছে আছে, ক্যারিওটা মানে হচ্ছে নিউক্লিয়াস আছে যার। তার মানে কি বুঝতেছি, প্রথম সুপার কিংডম মানে হচ্ছে প্রোক্যারিওটা, যার নিউক্লিয়াসটা কি অপরিপক্ক। আর দ্বিতীয়টা হচ্ছে কি সুপার কিংডম টু ইউক্যারিওটা, ইউ মানে হচ্ছে আছে, ক্যারিওটা মানে হচ্ছে কি নিউক্লিয়াস যেটা সুগঠিত। তার মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কি আদিকোষী আর এটা কি প্রকৃত কোষী। একটু ঘুরালাম না, কিন্তু আমি চাচ্ছি আপনার প্রত্যেকটা ওয়ার্ড বিশ্লেষণ করে করে পড়ুন। তো সেখানে এই প্রোক্যারিওটার মধ্যে মাত্র একটা রাজ্য আসতেছে, সেটা কি মনে রাখ। বাকি চারটা রাজ্যে কিন্তু প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া সব কয়টার কিন্তু নিউক্লিয়াস সুগঠিত। এইটা হচ্ছে গিয়ে 7 স্টার দিলেও আমার মনে হয় ভুল হবে ফর এমসিকিউ অ্যান্ড আদার স্টাফস। 7 স্টার। তো কেরালা লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুটি রাজ্যে শ্রেণীবিন্যাস করা হতো। তখন কি করা হতো, শুধু নর্মালি হচ্ছে কি আমরা কি করতাম, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ এভাবে করে ভাগ করে ফেলতাম, আমরা এত কনফিউশন করতাম না যে দূর ভালো লাগে না। তারপর কি করলাম, বর্তমানে বিজ্ঞানের যে রিসার্চ এবং হচ্ছে কি বর্তমানে বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম, তারপর ডিএনএ আরএনএ ডিএনএ আবিষ্কার করেছিলেন কি রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন না। আর ফ্রান্স এবং ক্রিকের হচ্ছে কি মডেলের কারণে ওনারা নোবেল পেয়েছিলেন। তো এই ডিএনএ আরএনএ প্রকারভেদ, তারপর কোষের বৈশিষ্ট্য দেখুন এখানে কি কি কেসেসে ভাগ করা হয়েছে এটাও আছে, যে কোষের ডিএনএ আরএনএ প্রকারভেদ, জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, খাদ্যাভ্যাসের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে কে এই কাজটা করলেন। আর এইচ হুইটেকার, হুইটেকার কিন্তু বেসিক্যালি এত সুন্দর করে একটা ব্যবস্থা করেছেন। ক্যারোলাস লিনিয়াসের সময় ক্যারোলাস লিনিয়াস অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন, কিন্তু তার শ্রেণীবিন্যাসটা ছিল সাটেল। আর আর এইচ হুইটেকার তারটা ছিল একটু জটিল এবং তারটা হচ্ছে যথেষ্ট রিসার্চ করে বানানো। তো এটা কত সালে, 1969, আমাদের যখন হচ্ছে গণ অভ্যুত্থান চলছিল না বাংলাদেশে। তো তখন হচ্ছে কি 5টি রাজ্যে বা 5 কিংডমে ভাগ করার একটা প্রস্তাব চলে আসে। তো এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে, পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি, মার্গিউলিস 1974 সালে হুইটেকার হচ্ছে গিয়ে ওনার সাথে মিলে একটা বিস্তারিত রূপ দেন এবং হচ্ছে কি করলেন তারা, কি করলেন দুইটা সুপার কিংডমে ভাগ করলেন, যেটা কি প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। প্রোক্যারিওটার মধ্যে শুধু মনেরা পড়ে না, আর হচ্ছে ইউক্যারিওটার মধ্যে কি কি পড়ে, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি ও অ্যানিমিলিয়া। তো আমরা হচ্ছে এটাকে জানলাম। তো এখানে দেখুন সুপার কিংডম নিয়ে আমাদের একটু পড়াশোনা আছে এবং শ্রেণীবিন্যাসের ধাপ আছে পরবর্তীতে, এগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো। কিন্তু তার আগে আমরা আজকে যতটুকু পড়লাম ততটুকু আমরা একটু রিক্যাপ। আচ্ছা, আমরা পড়লাম কতটুকু দেখুন তো, শুরুতেই আমরা একটু যাই। শুরুতে আমরা দেখলাম জীবন পাঠ নিয়ে, একটু দেখলাম যে আমাদের চ্যালেঞ্জ গুলো কি কি। তারপর আমরা দেখলাম যে আমরা যেভাবে যে কোনো একটা জ্ঞানকে হচ্ছে গিয়ে ভৌত বিজ্ঞান এবং হচ্ছে গিয়ে জীববিজ্ঞান, মানে এইভাবে ভাবে ভাগ করে থাকি, কিংবা হচ্ছে গিয়ে আমরা যত দুনিয়ার জিনিসপাতিগুলোকে একটা যুক্তির মধ্যে আনতে পারি, কিন্তু জীববিজ্ঞানের কিছু কিছু জিনিস কিন্তু আমরা যুক্তির মাধ্যমে আনতে পারি না। জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল, আমি বললাম। তারপর হচ্ছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারি, যে কোনো জ্ঞানের বিষয়কে আমরা কি ভৌত এবং ফলিত দুই রূপে ব্যবহার করতে পারি। এখানে আমরা কিছু জিনিসের নাম জানলাম, মরফোলজি, ট্যাক্সোনমি, ফিজিওলজি, হিস্টোলজি, এমব্রায়োলজি, সাইটোলজি, জেনেটিক্স, তারপর ইভ্যালুয়েশন, ইকোলজি, এন্ডোক্রাইনোলজি। তোমরা কিন্তু জেনেটিক্স এর সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুটা কিন্তু মিলিয়ে ফেলবে না। জেনেটিক্স এর অ্যাপ্লাইড কেস হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োজিওগ্রাফি, এগুলো হচ্ছে কি আমরা পড়েছি। ফলিত জীববিজ্ঞানে অ্যাপ্লাইড কি কি পড়লাম, ফিশারিজ, বায়োস্ট্যাটিস্টিক্স, প্যারাসাইটোলজি, প্যালেন্টোলজি, এন্টোমোলজি, মাইক্রোবায়োলজি, এগ্রিকালচার, মেডিকেল সায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, মেরিন বায়োলজি, ফরেস্ট্রি, বায়োটেকনোলজি, ফার্মাসি, ওয়াইল্ড লাইফ, বায়োইনফরমেটিক্স। ওকে। তারপর আমরা শ্রেণীবিন্যাস দেখলাম কিছু। কেরালা সিনেস কি করলেন, 1707 থেকে 1778 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্র লাভ করলেন। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ, আশা করি আপনি বুঝাতে পেরেছি। তারপর আমরা এই জিনিসটা মেইনলি আমরা জেনে ফেলেছি, এটার আমরা একটা ডাইসেকশন ফর্ম পেয়ে গেছি। তো আসেন আমরা হচ্ছে এখন আমাদের ক্লাস নিয়ে একটু কথা বলি, যেহেতু আমরা ক্লাসটা
একটু সময় মধ্যে শেষ করে ফেলবো। আপু সাধারণত বায়োলজি পড়াচ্ছি কয়েকটা ভাগে। যেমন কি আমরা হচ্ছে ক্লাস নিচ্ছি, বিভিন্ন কয়েকটা পার্টে ক্লাসগুলো যাবে এবং আমাদের ফোকাস থাকবে যে আমরা যাতে খুব ছোট ক্লাসে, মানে আপনারা যাতে ওভারওয়েলম না হয়ে যান, এই কারণে হচ্ছে আমরা একদম ছোট ছোট ক্লাস আপনাদেরকে গিফট করছি। আর সেকেন্ড অফ অল আমরা কিন্তু কোয়েশ্চেন সলভ করছি। মানে আমরা এমন হবে না যে ফ্রি ক্লাস দিচ্ছি অনলাইনে, তার কারণে হচ্ছে আমরা কোয়েশ্চেন সলভ করবো না। অবভিয়াসলি আমরা কোয়েশ্চেন সলভ করবো, সবাই মিলেমিশে একসাথে কোয়েশ্চেন সলভ করবো। আশা করছি আপনাদের জন্য লার্নিংটা সহজ হবে। তো আর হচ্ছে যেটা বলতে চাচ্ছি, বায়োলজি পড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ম হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসটা কিসের প্র্যাকটিস? অবশ্যই আপনার মুখস্থ বিদ্যা ভালো হতে হবে। এমন অনেকেই আছে আমাদের চারপাশে যারা হচ্ছে বায়োলজিটা তেমন একটা পছন্দ করি না, ম্যাথ ফিজিক্স এর প্রতি একটু অ্যাডিক্টেড, এরকম অনেকে আছে। কিন্তু আমাদের তো বায়োলজিটা পড়তে হবে ভালো মতো, এবং বায়োলজিটা ভালোভাবে তো পড়ার জন্য আপনার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে চিত্র আঁকাটা খুব পছন্দ করি। যারা চিত্র আঁকে, মানে তাহলে দেখা যায় কি খাতাটার মানে নাম্বার এবং ইভালুয়েশন দুটোই ভালো থাকে। টিচাররা সাধারণত চান যে আমরা চিত্র আঁকি, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, যেহেতু আমি বায়োলজিটা একটু পছন্দ করতাম, তাই আমি ক্ষতেও চিত্র আঁকতাম, গতেও চিত্র আঁকতাম, ঘতেও চিত্র আঁকতাম। এর কারণে হতো কি, এবং আমি কনফিডেন্ট থাকতাম। এবং আমি হচ্ছে গদ বাঁধা লেখাটা পছন্দ করি না। মানে যেমন ধরো ধরো গতে একদম প্যারার পর প্যারা, প্যারার পর প্যারা প্যারা লিখে যাচ্ছি, এটা আমার একদমই পছন্দ না। আমি ছাটকাট ভাবে লিখতাম, যেহেতু এটা বিজ্ঞানের একটা বিষয়, তার মানে অবশ্যই এই কথা, এই লেখাটাকে আমরা পরিপূর্ণ উপায়ে পয়েন্ট আকারে বিন্যস্ত করে সুন্দর মতো একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসতে পারি, যাতে করে শিক্ষক আমার কাছ থেকে যতটুকু চাচ্ছেন ততটুকু আমি যেটা ডেলিভার করতে পারি। একজন ভালো শিক্ষক যিনি নাম্বার দিতে চান, তিনি কিন্তু কখনোই হচ্ছে প্যারার পর প্যারা, খাতার পর খাতা, পেজের পর পেজ থেকে নাম্বার দিবেন না। বিজ্ঞানের বিষয়গুলোতে প্রপারলি তুমি এক্সপ্লেন করতে পারছো কিনা, এটার উপরে কিন্তু তোমার নাম্বারটা নির্ভর করে। এবং যারা ভালো শিক্ষক, যারা জীববিজ্ঞানকে ভালোবাসে, তারা অবশ্যই, তুমি যদি প্রপারলি লিখে দিয়ে আসতে পারো, তাহলে অবশ্যই তোমাকে নাম্বার দিবে। তো সেই জন্য হচ্ছে জীববিজ্ঞানটা ভালোভাবে শেখা উচিত, চিত্রগুলো ভালোভাবে শেখা উচিত। এবং আমার ব্যক্তিগত প্ল্যান হচ্ছে যে আমি তোমাদেরকে চিত্রের জন্য আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ক্লাস নিব, কিংবা ধরো দুইটা চ্যাপ্টারের জন্য একসাথে ক্লাস নিব, যেটার জন্য চিত্রগুলো শেখা খুবই জরুরি, তাই না? তো তোমাদের জন্য হচ্ছে অনেক আদর এবং ভালোবাসা অবশ্যই, কারণ আমি চাচ্ছি না তোমরা এখন ওভারওয়েলড হয়ে যাও। কারণ এখানে অনেকগুলো হচ্ছে গিয়ে পড়ার বিষয় আছে, অনেকগুলো টার্মস আছে। তাই আপুর ক্লাসটা ভালো মতো করবে, এবং এতটুকুই হচ্ছে খুব ভালো মতো শেষ করবে, যাতে করে খুব ভালো মতো পড়তে পারো। এবং এই যে এই ক্লাসিফিকেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি কিন্তু ক্লাসের ভিতরে বলে দিয়েছি। এবং পরবর্তী ক্লাসের জন্য স্টে টিউনড, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো রেখো। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে, পরবর্তী ক্লাসে আমরা কি করব, বাকি চ্যাপ্টারটুকু আমাদের যত ইম্পর্টেন্ট পড়া আছে, পরের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো ওই ক্লাসটা আমরা পরের ক্লাসটা সুন্দরভাবে আমরা করে ফেলবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তোমাদেরকে একটু থ্যাংক ইউ জানাই সুন্দর করে। তোমাদের জন্য ওয়েলকাম স্লাইড রেডি করেছিলাম, আমি দেখে একটা সুন্দর থ্যাংক ইউ জানাতে পারি কিনা। থ্যাংক একটা পাওয়া যায়। এবং অবশ্যই ডোন্ট ফরগেট টু কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ক্লাস টু ইউর পিয়ার্স। কারণ হচ্ছে তোমরা যদি শেয়ার করো ক্লাসটা এবং আমাদেরকে যদি মিনিংফুল রেসপন্স দাও, তাহলে আমাদের জন্য ক্লাসটা কন্ডাক্ট করতে আরো সুবিধা হবে, তাই না? তো আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ স্লাইড। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। এবং আপুর ক্লাস যদি হচ্ছে কোনো ধরনের কমপ্লেইন থাকে, কিংবা আপু এই জিনিসটা বুঝতে পারিনি, তোমরা আপুকে কমেন্টে জানাতে পারো। আপু অবশ্যই কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। এবং হচ্ছে যে কোনো ধরনের সমস্যা যেটা বুঝতে পারছো না পাঠ্যের মধ্যে, সেটা প্রত্যেকটা ক্লাসের জন্য অবশ্যই জানাবে। পরবর্তী ক্লাসগুলোতে আমি এরকম আর ছোটখাটো গল্প করবো না ইনশাল্লাহ। আশা করছি তোমরা এই ক্লাসটা এনজয় করেছো প্রপারলি। এবং ভালো লেগে থাকলে তো বললামই, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের সাথে আবারও আমার পরবর্তী পার্ট নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।